ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল ফ্রান্স সহ আরও ৭ দেশ, সার্কাস বলছে ইসরায়েল। গাজা যুদ্ধ নিয়ে মুসলিম প্রধান দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি বহাল রাখতে চায় রাশিয়া, প্রস্তাব ভালো বললেন মার্কিন মুখপাত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানিয়েছে, এই নিষেধাজ্ঞা দিলে আদালতের কার্যক্রম স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগেই আইসিসির কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পুরো আদালতকে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাগরিকদের উপর অযৌক্তিক এখতিয়ার দেখাচ্ছে। ২০০২ সালে নেদারল্যান্ডসের হেগে প্রতিষ্ঠিত এ আদালত গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধ অপরাধের বিচার করে। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সহ আরও ৭টি দেশ। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরুর আগে বিশেষ শীর্ষ সম্মেলনে এ ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় তিনি ফিলিস্তিনিকে স্বীকৃতি দানকারী দেশের তালিকায় অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো এবং সান মারিনোর নাম ঘোষণা করেন। ম্যাক্রো আরও বলেন, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেনও স্বীকৃতি দেবে। সোমবার জাতিসংঘে ওই বিশেষ সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই পদক্ষেপকে সার্কাস আখ্যা দিয়েছেন। গাজায় যুদ্ধ এবং মানবিক সংকট নিয়ে মুসলিম প্রধান দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নেতারা উপস্থিত থাকবেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্প এই বৈঠকে একটি শান্তি প্রস্তাব দিবেন। পাশাপাশি যুদ্ধ পরবর্তী গাজার শাসন কাঠামোর পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন। ফিলিস্তিনি সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করেছে। চিঠিটি বর্তমানে কাতারি মধ্যস্থতাকারীদের কাছে আছে। ফক্স নিউজ জানিয়েছে, এই সপ্তাহে ট্রাম্পের কাছে পাঠানো হতে পারে চিঠিটি। চিঠিতে হামাস জিম্মিদের অর্ধেক মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চাওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, হামাসের কাছে ৪৮ জন জিম্মি আছে, তবে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন তাদের মধ্যে ২০ জন এখনও জীবিত আছেন। প্যালেস্টাইনকে পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার ৮০তম জাতিসংঘ সাধারণ সভার উচ্চ পর্যায়ের সেশনের ভার্চুয়ালি ভাষণে তিনি আহ্বান জানান। তার আহ্বানকে সমর্থন করেন নিউ ইয়র্কে উপস্থিত অন্যান্য আন্তর্জাতিক নেতা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মন্তব্য করেন, প্যালেস্টাইনের রাষ্ট্রত্ব একটি অধিকার, কোনো পুরস্কার নয়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল নিজেই হলোকস্টের ভয়াবহতার ইতিহাসের মধ্য দিয়ে নষ্ট হয়েছে। শত্রুদের যে কোনো হুমকির সময়োপযোগী জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি এ প্রত্যয় জানান। তিনি বলেছেন, দীর্ঘ ৮ বছরের ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞতা ইরানের জন্য একটি অমূল্য সম্পদ, আত্মনির্ভরতা ও জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি ইসলামী প্রজাতন্ত্রকে প্রতিরক্ষামূলক স্বয়ংসম্পূর্ণতা এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে নিয়েছে। সাম্প্রতিক ইসরায়েলি সরকারের আরোপিত ১২ দিনের যুদ্ধকে ইরানের ক্ষমতার প্রমাণ বলে বর্ণনা করেন তিনি। সীমান্ত লঙ্ঘন করে রাশিয়া পুরো ইউরোপকে নিরাপত্তা ঝুঁকিতে ঠেলে দিয়েছে। ঐক্যবদ্ধ হয়ে কঠোরভাবে এর জবাব দিতে হবে। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এমন হুঁশিয়ারি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস। এ সময় এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাহকনা অভিযোগ করেন, রাশিয়ান যুদ্ধবিমান ৩টি মিগ-31 এস্তোনিয়া ও ন্যাটোর আকাশসীমায় ১০০ কিলোমিটারের মধ্যে ১২ মিনিট অবস্থান করেছিল। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু কথাই হবে না, রাশিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র মানলে নিউ স্টার্ট চুক্তি রাশিয়া আরও 1 বছর মেনে চলবে। মস্কোতে সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘোষণা করেন। পুতিন মনে করেন এতে শান্তি ও ভারসাম্য রক্ষা করতে পারবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। দুই দেশের সংলাপ বা আলোচনার সুযোগ হবে। নিউ স্টার্ট চুক্তি মূলত পারমাণবিক অস্ত্র সীমার চুক্তি। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মজুত সংক্রান্ত শর্তগুলো এ চুক্তিতে উল্লেখ করা আছে। 2026 সালে 5 ফেব্রুয়ারি চুক্তির মেয়াদ শেষ হবে। নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র হ্রাস চুক্তি বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব ভালো, তবে চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারন লিভিট এই মন্তব্য করেন। নিউ স্টার্ট চুক্তি 2010 সালে স্বাক্ষরিত হয়ে 2011 সাল থেকে কার্যকর হচ্ছে। 2021 সালে দুই দেশই 2026 সালে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ায়। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের দাবিতে অনড় না থাকলে আলোচনায় বসবেন। রোববার পিংইয়ংয়ে অনুষ্ঠিত সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির 13তম অধিবেশনে তিনি কথা বলেন। কিম স্পষ্ট জানিয়ে দেন, তারা কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবেন না। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উত্তর কোরিয়াকে শক্তিশালী ও সহনশীল করেছে। শত্রুদের সঙ্গে কোনো লেনদেন বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোনো আপোষ কখনোই হবে না। শিগগিরই আমেরিকার সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রধান মালিকানা মার্কিন বিনিয়োগকারীদের হবে। সোমবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা ও সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা পরিচালনা বোর্ডে থাকবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে এ সপ্তাহে এমন চুক্তি হবে। ওরাকলকে টিকটকের বিশ্বাসযোগ্য নিরাপত্তা প্রদানকারী হিসেবে নিয়োগ করা হয়েছে। আমেরিকান ব্যবহারকারীদের তথ্য যুক্তরাষ্ট্রের নিরাপদে সংরক্ষিতই থাকবে। চীনের কোনো প্রবেশাধিকার থাকবে না। আগামী 4 বছরে প্রায় 178 বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা হবে। শারদীয় দুর্গোৎসবের সময় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পশ্চিমবঙ্গের কলকাতা ও আশেপাশের এলাকা। সোমবার রাত থেকে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। কলকাতা, সল্টলেক, হাওড়া এবং লাগোয়া এলাকায় বানভাসী পরিস্থিতি। নিচু এলাকাগুলোতে পানি ঢুকে ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। এরই মধ্যে শহরে একাধিক মর্মান্তিক মৃত্যুর খবর সামনে এসেছে। জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 7 জন নিহত হয়েছেন। নেতাজি নগর, কালিকাপুর, বালিগঞ্জ এবং বেনিয়াপুকুরে এসব মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণেই এর প্রবল বৃষ্টি আজও অব্যাহত থাকবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।